আসসালামু আলাইকুম দর্শক, আমি ডিসিটিভি 50 থেকে রাবেয়া খাতুন বলছিলাম। এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একজন ভাই, ওনার নাম হচ্ছে, ভাই আপনার নাম? আমার নাম আসিফ আনোয়ার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিজ্ঞান বিভাগের শিক্ষক। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আসিফ আনোয়ার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিভাগের শিক্ষার্থী। আজকের আজকের দিনে যে বিষয়টি নিয়ে আমি বক্তব্য রাখতে চাচ্ছি সেটি হচ্ছে বর্তমান সময়ে আমরা যেই যেই অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টি পার করছি সেই সময়টিতে এসে আমাদেরকে বাজেট বরাদ্দ নিয়ে খুব বড় পরিসরে ভূমিকা রাখা উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে আমরা বাজেট বরাদ্দের দিকে কোন খাতে বেশি গুরুত্ব দেব সেই ব্যাপারটিকে আসলে জনসম্মুখে সরকারকে বিষয়টি তুলে ধরার জন্য আমি আহ্বান জানাই। এবং এর পাশাপাশি আমাদেরকে দেখতে হবে যে আমরা আমাদের এই শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাত, যে দুটি গুরুত্বপূর্ণ খাত রাষ্ট্রে থাকে, সেই দুটি খাতে আমরা ঠিক উপযুক্ত পরিসরে আমরা সেই খাতটিকে গুরুত্ব দিয়ে আমাদের বাজেট বরাদ্দ একটু জোরে বলেন। বাজেট বরাদ্দ দিতে পারছি কিনা সেই ব্যাপারটি আমাদেরকে রাষ্ট্রীয় পরিষদ থেকে আমাদেরকে নিয়ে জনসম্মুখে একটি ভালো ভূমিকা রাখা উচিত এবং পাবলিক সেক্টরটাকারে এই বিষয়টিকে প্রকাশ করা উচিত বলে মনে করি। যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে, সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজগুলোকে গতিশীল করার জন্য অবশ্যই উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ এই ব্যাপারটিকে আমলে নিয়ে তারা তাদের নিজস্ব মন্ত্রণালয় ভিত্তিক যে ওয়েবসাইট রয়েছে এবং সরকারি বিভিন্ন প্রজ্ঞাপন দেওয়ার জন্য যেই মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলো যেমন গণমাধ্যমের সামনে এই বিষয়গুলোকে উপস্থাপন করা যায়, যাতে করে আমাদের রাষ্ট্রীয় এই বিষয়গুলিতে একটি ভালো অবস্থান সৃষ্টি করা যেতে পারে। এবং এই ব্যাপারটিকে নিয়ে আমরা খুব বেশি ভাবার সময় এখন এসেছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যে যতটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্যে আমরা খুব বড় পরিসরে সংস্কার সাধন করতে পারবো না। তো সেই ব্যাপারে এসে আমাদেরকে ন্যূনতম বিদ্যমান সংস্কারগুলোকে আমাদেরকে চালু রাখতে হবে, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রেখে শিক্ষা এবং স্বাস্থ্য খাত থেকে একটু ভালো অবস্থান নিয়ে যেতে হবে এবং আমাদেরকে রাষ্ট্র থেকে যেই নির্বাচনকালীন সময়ের দিকে যাওয়া উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী বাংলাদেশের কাঠামো কেমন হবে এবং রূপরেখা কেমন হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময়কালে রাজনৈতিক বন্দোবস্তটি কেমন হবে সেই ব্যাপারে রাষ্ট্রকে খুব দ্রুত পরিসরে ভাবার জন্য সুনির্দিষ্ট টাস্কফোর্স এবং একটি ভালো কমিশন গঠন করা উচিত বলে আমি মনে করি। যদি আমরা গুরুত্বপূর্ণ কিছু কমিশন গঠন করতে পারি, যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য একটি যথাযোগ্য নির্বাচন সংস্কার কমিশন, যারা তাদের নিজ নিজ জাতীয় সরকার এবং স্থানীয় সরকারকে নির্দিষ্ট রাউন্ড টেবিল কনফারেন্সের মাধ্যমে বা ভালো একটি কমিশন গঠনের মাধ্যমে তাদেরকে এই বিষয়টিকে সংশ্লিষ্ট করে, আবার কেউ চাচ্ছেন সংস্কার হয়ে দেশের সুন্দর একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার পরে নির্বাচন দিলে ভালো হবে। এখন এইটা আপনি কি মনে করেন? অ্যাকচুয়ালি এখন যে পরিস্থিতি আমরা রয়েছি, অনেকে নির্বাচন চাচ্ছে, অনেকে বলছে না এখন নির্বাচন না, আরও পরে নির্বাচন। এখন সেই বিষয়ে আপনার মতামত? আসলে নির্বাচন এবং গণতন্ত্র দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত, সংক্ষেপে বলবেন দুটি ধারণা। সেই ক্ষেত্রে আমাদেরকে খুব বড় পরিসরে নির্বাচনটাকে অতিক্রম করে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দিকে যেতে হবে, যেটি আমাদের গণ-অভ্যুত্থানের মূল চালিকা শক্তি ছিল। গণ-অভ্যুত্থানের যে মূল চালিকা শক্তি ছিল, যে পাবলিক ম্যান্ডেট ছিল, সেটি হচ্ছে আমরা রাষ্ট্রীয় সংস্কার সাধন করে, যতটুকু সংস্কার না করলেই নয়, সেই সংস্কার সাধন করে আমাদেরকে জনগণের যে ক্ষমতার উৎস বাংলাদেশে, জনগণের দ্বারা নিয়ন্ত্রিত, জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার গঠনের মাধ্যমে আমরা বাংলাদেশের পরবর্তী যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটি নির্ধারণ করবো। সেটি জনমানুষের যে দাবি, সেই জনমানুষের দাবিকে উপেক্ষা করে কোনো সরকার থাকতে পারে না এবং তার জন্য অবশ্যই আমাদেরকে রাজনৈতিক বন্দোবস্তর দিকে যেতে হবে এবং সেই রাজনৈতিক বন্দোবস্তটি অবশ্যই আমাদেরকে দেশের সমস্ত প্রধান সারির রাজনৈতিক দলগুলিকে সমন্বয় করে জাতীয় সরকার গঠনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক সরকার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, যে সরকারটি পরবর্তী 5 বছরের জন্য নিয়োজিত হবে এবং সংসদ থেকে শুরু করে সমস্ত সরকার গঠনের সমস্ত প্রতিষ্ঠানগুলিতে তারা অংশগ্রহণ করবে এবং জনগণকে সংশ্লিষ্ট করে সামনে বাংলাদেশকে দিয়ে একটি ভালো অবস্থান নিয়ে যাবে, এতে আমরা বহির্বিশ্বের বুকে আমরা একটি মাথা উঁচু করে আমরা জানাতে পারি এবং দেশের গুরুত্বপূর্ণ কাজগুলিকে নির্বাহ করতে পারি। বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট, বিশেষ করে ইউনূস স্যারের শাসনামলকে আপনি কিভাবে দেখছেন? ইউনূস স্যারের যে শাসনামল, এই শাসনামলটি অবশ্যই আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শাসনামল এবং
ওনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো এই কারণ বর্তমান বাংলাদেশের যেই আপদকালীন পরিস্থিতিতে আমরা পড়েছিলাম, সেই আপদকালীন পরিস্থিতি উনি খুব চৌকস বুদ্ধিমত্তার সাথে যথেষ্ট প্রজ্ঞার সাথে উনি আমাদের দেশটিকে ধরে রেখেছেন এবং আমাদের দেশটি একটি ভালো অবস্থানে নিযুক্ত করতে পেরেছেন। আমরা রমজানকালীন সময় আমরা দেখেছি কীভাবে দ্রব্যমূল্যের মান নিয়ন্ত্রণে থাকে, এবং বিগত সরকারের আমলে কোনো সরকার ওনার মতো করে ভালো একটা অবস্থান সৃষ্টি করতে পারেনি এবং দেশের মানুষকে ভালো অবস্থানে রাখার জন্য ওনার মতো বিকল্প কোনো রাজনীতিবিদ বলেন বা রাষ্ট্রীয় পরিষদের গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের দেশে এই পর্যন্ত জন্মায়নি এবং সামনে জন্মাবে কি না সেটা নিয়ে আমি বলতে পারি না। তবে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে চাই ওনাকে আমরা একটি সম্মানসূচক একটি পদে রাখা উচিত সরকার গঠন করার সময় অথবা অন্য কোনো যে কোনো সময়। আমি ওনাকে ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি হিসেবে চাই বর্তমান সময়ে এবং অথবা পরবর্তী সরকার গঠনের সময়। ওকে, থ্যাংক ইউ।